আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আপনারা নিয়মিত প্রবাসের কথা অনুষ্ঠানটি শুনছেন। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত প্রত্যাশা করছি। এই অনুষ্ঠানে আপনারা যারা দর্শক, বিশেষ করে প্রবাস জীবনের নানান রকমের সমস্যা, সম্ভাবনা, বাস্তব চিত্র, এই বিষয়গুলো তুলে ধরার আমরা চেষ্টা করছি। আজ আমাদের স্টুডিওতে এমন একজন আছেন যিনি এই প্রবাসীদের অনেক কাছের মানুষ, অনেক প্রয়োজনীয় মানুষ, ডক্টর খন্দকার মাসুদুর রহমান। তিনি দীর্ঘ 30-এরও বেশি বছর প্রবাস জীবনে আছেন নিউ ইয়র্কে। তিনি মানুষের অতি আপনজন হয়ে উঠেছেন বিভিন্ন সময়, বিশেষ করে তার স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা দেওয়ার মধ্য দিয়ে। আমরা ডক্টর মাসুদুর রহমানের কাছে যাব। নিউ ইয়র্কের মানুষের, বিশেষ করে প্রবাসের মানুষের স্বাস্থ্য নিয়ে যে সংকট কিংবা স্বাস্থ্য নিয়ে যে সুবিধা, কথায় বলা হয় নিউ ইয়র্কে যে কারণগুলোতে মানুষ নিউ ইয়র্কটাকে আবাসনের জন্য বেছে নিতে অনেক বেশি আগ্রহী হন, তা হচ্ছে এখানে প্রান্তিক মানুষদের জন্য স্বাস্থ্যসেবাটা অনেক সহজ এবং সহজলভ্য। বিশেষ করে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের মধ্য দিয়ে মানুষ একেবারে বিনামূল্যেই তার সকল স্বাস্থ্যসেবা পেয়ে যান, যারা স্বল্প আয়ী মানুষ। আবার বিপরীত কথাও আছে। আমরা বাংলাদেশের মানুষদের মুখেই শুনেছি বাংলাদেশের ডাক্তারদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক ক্ষেত্রেই আস্থাহীনতা রয়েছে। শুরুতে মানুষের সুবিধার দিকটি আসলে ফেডারেল গভর্নমেন্ট কি সুবিধা দিয়ে থাকে আর স্টেট কিংবা সিটি থেকে কতটুকু সুবিধা পেয়ে মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হয়, নাকি ডাক্তাররা ইন্স্যুরেন্স কোম্পানির অনেক বেশি অর্থ পেয়ে যায়, কার্যত মানুষের স্বাস্থ্য সেবার তুলনায় ডাক্তারদের প্রাপ্তি অনেক বেশি। আপনি যদি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। চ্যানেল আয়ের সমস্ত কর্তৃপক্ষ এবং দর্শক যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা। একজন ডাক্তার হিসেবে আমি যেভাবে দেখি, আমেরিকার প্রায় সব জায়গাতেই, বাট মেইনলি নিউ ইয়র্কে আমরা যারা বাইরে থেকে আসি তাদের জন্য স্বাস্থ্য সেবাটা অনেক বেশি সহজতর। এই একই জিনিস আপনি ভার্জিনিয়াতে নিতে গেলে অনেক বেশি আইন কানুনের বাইরে হলে পরে হবে না। এখানে এটা একটু বেশি বান্ধব, মানে প্রবাস বান্ধব বলতে পারেন। এর পলিটিক্সও তাই, এর চিন্তাভাবনাও তাই। এটা একটু খোলা একটা শহর। এখানে অনেক লোকই এসে যাদের কোনো ইন্স্যুরেন্স থাকে না, তারাও 100% ট্রিটমেন্ট পাবে যখনই তারা একটা হাসপাতালে যাবে। এমার্জেন্সিতে গেলে পরে দে উইল গেট ট্রিটমেন্ট, তার রিগার্ডলেস অফ হিজ স্ট্যাটাস। সে ইলিগাল হলেও তাকে এই ইমার্জেন্সি যাদের আছে যে হাসপাতালে, দে আর বাউন্ড বাই ল টু রেন্ডার দিস সার্ভিস। একটা ডিফারেন্স বলি আপনাকে। একজন অত্যন্ত ভালো গায়ক বাংলাদেশের, নাম বললেই চিনবেন, নাম বলতে আমার কোনো সমস্যাও নেই, হায়দার হোসেন, খুব নামকরা গায়ক, তাই না? উনি একবার মিনেসোটাতে কিডনি পেইনের জন্য, কোমরে ব্যথার জন্য গিয়েছিলেন আর কি। একবার গিয়ে জাস্ট দেখিয়ে এসছেন। ওনার কাছে একটা বিল আসছিল $25,000, $25,000। হি কল্ড মি। তখন আমি এখানে আমাদের হাসপাতালে কথাবার্তা বলে, আমি তখন এলমাস্টে, হি কেম হিয়ার, হি হ্যাড অল হিজ কিডনি স্টোন রিমুভাল, অপারেশনটা পুরো হয়, অ্যান্ড ইট ওয়াজ ফ্রি অফ এনি চার্জেস। এমার্জেন্সি বলে তাকে এইভাবে ঢুকানো হয়। সো দেয়ার আর সিস্টেমস হেয়ার যেগুলোতে কোনো ইন্স্যুরেন্স না থাকলেও মানুষ সাহায্য পেতে পারে। অন্যান্য জায়গায় যেটা খুব সহজ নয় আর কি, ইটস ভেরি ডিফিকাল্ট। এমার্জেন্সিতে যেতে পারেই নিশ্চয়ই, কিন্তু তারপরেও অনেক বেশি আইনি ব্যাপার স্যাপার চলে আসে এখানে, যেগুলো এখানে রাইটসটা একটু বেশি। পেশেন্টের রিগার্ডলেস অফ হিজ ইমিগ্রেশন স্ট্যাটাস, দ্য রাইট ইজ ফার মোর দ্যান আদার প্লেসেস। এগুলো ভালো দিকটা। এখন অনাস্থার ব্যাপার, এর প্রত্যেকটা ডাক্তার যারা এখানে ডাক্তারি পাস করেছে তারা, আমি একটুখানি, সবাই ডাক্তাররা তো যদি শুনেন তা আপনারা তো জানেনই, আর যারা ডাক্তার না আপনাদের জন্য বলি, যেখানে যে পরীক্ষাটা হয় USMLE, ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্স এক্সাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দুইটা পার্ট না পাস করলে আপনি ঢুকতে পারবেন না। থার্ড পার্টটা পরে না পাস করলেও আপনি রেসিডেন্সিতে ঢুকতে পারবেন। কিন্তু এই দুইটা পার্ট পাস করতে গেলে it is one of the toughest exams that I have faced in my lifetime. আমি ছাত্র হিসাবে কখনোই খারাপ ছিলাম না, মেডিকেল স্মুথলি পাস করে গেছি। ইভেন স্কটল্যান্ডে, গ্লাসগোতে, ইট ওয়াজ সিম্পল ফর মি, এমন ডিফিকাল্ট ছিল না। ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট হিয়ার ইন আমেরিকা। USMLE পরীক্ষায় ইউ নিড 75th percentile, নট পার্সেন্টেজ। তার মানে আপনার যারা ওইবার যে কয়জন পরীক্ষা দিচ্ছেন, ধরেন 5,000,
তার শতকরা 75 জন আপনার নিচে থাকতে হবে, যদি না হয় ইউ ডোন্ট পাস। ইটস এ ভেরি ডিফিকাল্ট। এই পরীক্ষাগুলো দিয়ে প্রত্যেকটা বাংলাদেশি ডাক্তার বা যে কোনো ডাক্তার এই পরীক্ষা দিয়ে আসছে, এবং একজন 10 বার পরীক্ষা দিয়েও পাস করবে না যদি ওইটা না করতে পারে। সো ওইটা ফুলফিল করেই তারা পাস করে আসছে। সো দে আর অ্যাজ পার নলেজ অ্যান্ড প্র্যাকটিস। তারপর রেসিডেন্সির মধ্যে দিয়ে গেলে পরে, এটা ইংল্যান্ডের মতন না, আমি ইংল্যান্ডে ছিলাম, এটা হচ্ছে হাতে কলমে শিখতে হবে আপনাকে। পাস করলেন মানে ইউ আর নট অ্যালাউড টু প্র্যাকটিস, তখনই প্র্যাকটিস করতে পারবেন না। 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে 4 বছর, যেমন অ্যানেস্থেশিয়াতে 4 বছর, সার্জারিতে 5 বছর, নিউরোসার্জারিতে 6 বছর। ইউ নিড ট্রেনিং। এই পুরা টাইমটা ট্রেনিং টাইম বলা হয় রেসিডেন্সি। ইউ আর পেইড বাট নট ভেরি মাচ। চলার মতনভাবে, সম্মানজনকভাবে চলার মতনভাবে ইউ আর পেইড। এই রেসিডেন্সির থ্রু দিয়ে যখন যায় একটা ডাক্তার, তখন সে ফিনিশ প্রোডাক্ট যখন টানেল দেখে বেরোয়, হি নোজ অলমোস্ট এনিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর হিম অ্যান্ড হিজ পেশেন্ট। সে যে ক্ষেত্রে তার পেশেন্টকে দেখবে সবই জানে। অনাস্থা কেন আমি এখনও জানি না, যে নিশ্চয়ই হয়তো অনেক সময় হয় কি যে যেই ট্রিটমেন্টটা আশা করে সেটা না হলে মানুষের অনাস্থা চলে আসে। আমি একটা এক্সাম্পল দিই। একজন পুলিশ অফিসার, আই ডোন্ট ওয়ান্ট টু নেম হিম, ওনার শ্বশুরকে নিয়ে আসলেন আমার কাছে এলমাস হাসপাতালে। কী ব্যাপার, হার্নিয়া সমস্যা হচ্ছে, অপারেশন হবে। তো গেল হার্নিয়াতে, অপারেশনে যাওয়ার পরে কিছুদিন পরে সে ফিরে আসলো। আমি জানি কি হচ্ছে, একটু পরেই বলছি। সে এসে খুবই বিরক্ত যে দেখেন আমি আমার শ্বশুরকে নিয়ে আসলাম, এটা কি ধরনের সিস্টেম, এতগুলি টেস্ট করলো, এখন বলে হার্নিয়া অপারেশন করবে না, আর একটা কি অপারেশন করবে, একটা বার করে তারা এরকম করতেছে। এই যে অনাস্থা, এই যে বিরক্তি, এটা হচ্ছে তার অজ্ঞানতার কারণে। কেন আমি তাকে বললাম যে আপনি যে 5-6 বার এসেছেন, ডিড ইউ পে? বলুন না। কোনো পয়সা না দিয়ে আপনি স্কোয়ার হাসপাতালের থেকে অনেক ভালো একটা হাসপাতালে অনেক টেস্ট করা ফেলছেন, কয়েক লক্ষ টাকা চলে যাওয়ার কথা আপনার, যায়নি। কেন আপনার শ্বশুরকে করা হচ্ছে এই অপারেশন জানেন? বলুন না। তাহলে পরে কেন জাজ করলেন? তাকে হার্নিয়া এগুলো চেক করতে গিয়ে আল্ট্রাসাউন্ড করে এক সময় দেখা গেল, এক্সরে করে দেখা গেল যে তার অ্যাওটা, সবচেয়ে বড় যে আর্টারিটা, ওইটা ফুলে গেছে এরকমভাবে। এনি মোমেন্ট বাস্ট করলে 2 to 3 মিনিটের মধ্যে মারা যাবে সে। ইফ ইট বাস্ট, ধরেন 5 সেন্টিমিটারের থেকে বড় যদি হয়, তখন ইউ আর অ্যাট রিস্ক। 6 সেন্টিমিটার হলে যে কোনো সময় বাস্ট করবে। যদি বাস্ট করতো, হি উড ডাই উইদিন 2 মিনিটস। কোনো কায়দা নেই এটাকে বাঁচানোর জেনারেলি। এই জন্য তারা ওইটাকে আগে করে নিবে, তারপরে হার্নিয়া করে লাভ কি? হার্নিয়া তো ছোট্ট অপারেশন, না করলে কিছু হবে না, কিন্তু এটা না করলে হি উইল ডাই। তো এই যে জিনিসটা, এটা তো আপনি জানেনও না। তো সে লোকটা জানেন না, তার বিরক্তি চলে আসছে। এখন এরকম বিরক্তি আসলে পরে আমার কিছু বলার নেই। সেক্ষেত্রে অজ্ঞানতার কারণে মানুষের বিরক্তি, অনাস্থা হতে পারে। আপনার কথার সূত্র ধরেই আসলে বলতে চাই যে আসলে এখানে অনেক অন্যান্য স্টেটের মানুষ অন্যান্য স্টেটে সেটেল করার পরেও নিউ ইয়র্কে ফিরে আসেন শুধু চিকিৎসা সুবিধার কথা চিন্তা করে। এদিক দিয়ে এখানকার যে অনুকূল ব্যবস্থাটি, সে কথা তো বলতেই হয়। এর পাশাপাশি আপনি বহু বছর এখানে প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমি যেটি বলবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আদ্যপান্ত আপনি জানেন, সেখানে সমস্যাটি জানেন, সেখানে সুবিধা অসুবিধার ব্যাপারগুলো জানেন, জনগণের প্রাপ্তি কতখানি, সরকারের নীতি এবং স্বাস্থ্যসেবা সরকারের বরাদ্দ কতখানি, আর সেখানে প্রাইভেট সেক্টর স্বাস্থ্যসেবার নামে কিভাবে ব্যবসা ফুলে ফেপে উঠছে, সে ব্যাপারগুলো আপনাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আপনার মূল্যায়ন কি? ওয়েল, আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশের সন্তান, ওখান থেকে ডাক্তার হয়েছি। আই হ্যাভ অল রেসপেক্টস ফর দি ডক্টরস হু আর ওয়ার্কিং দেয়ার। বাট সমস্যাটা হচ্ছে সিস্টেম, কোনো ব্যক্তিগত একটা মানুষ না, দি এন্টায়ার সিস্টেম। অ্যাকাউন্টেবিলিটি, এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। আপনি কেন এই রোগ নির্ণয় না করে আরেকজনের কাছে পাঠালেন, কেন এই টেস্টগুলো দিলেন, ইউ আর লায়াবল টু আনসার। আপনি আন্দাজে যা খুশি তা করতে পারছেন না এখানে। এবং যদি কোনো সামান্য রকম কোনো ক্ষতি কোনো পেশেন্টের কোনো কারণে হয়, আপনাকে পুরো ব্যাখ্যা করতে হবে যে আপনি কী করেছিলেন। নট দ্যাট ইউ আর অ্যাট ফল্ট, আপনি কোনো ফল্টেই নেই, বাট আপনার কাজগুলো কী ছিল ব্যাখ্যা করতে হবে। ওটা যদি স্ট্যান্ডার্ডকে ফুলফিল করে, ইউ আর নো প্রবলেম। যদি না করে, দেন ইউ আর অ্যাট প্রবলেম। তার মানে এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা জবাবদিহিতা আছে আর কি, যেটা বাংলাদেশে এই জবাবদিহিতাটা নাই। পেশেন্টকে এখানে যেমন আমরা যেভাবে ট্রেন, সিস্টেমটা এরকম, আমি পুরো জিনিসটা বুঝাই যে এই হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার, এই জন্য আমি এটা করছি, এই জন্য আমি এটা করছি। পেশেন্টটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে জানে যে তার কি হয়েছে, সে জানে যে তার এইগুলো করা হচ্ছে কেন, এবং কি কি ধরনের ফলাফল আমরা আশা করছি, এগুলো জেনে সে বের হচ্ছে। হি ইজ স্যাটিসফাইড।
বাংলাদেশে 40-50 জন আছে অত্যন্ত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে, বাট বেশিরভাগ লোকে সেটা করে না। কি করে? যেমন ধরেন জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব আমার এটা হয়েছে, কি আপনি কি ডাক্তার? আপনি বললে বুঝবেন? মানে রুড়ো একটা ব্যবহার করে তাকে এটা বলেই না। মানে ডাক্তারকে প্রশ্ন করতে এখন আর কেউ সাহস পায় না, এবং তারা ব্যাখ্যাও করে না কোনো কিছু। আরও ব্যাপার আছে, যেমন ধরেন গর্ব করে বলতেছে যে আমি একদিনে অনেক বড় একটা নাম্বার এন্ডোস্কোপি করলাম, যেটা আমেরিকাতে সম্ভব না, ইম্পসিবল। কারণ ওটার একটা স্ট্যান্ডার্ড টাইম আছে যে আপনি এখান পর্যন্ত পৌঁছালে আপনাকে বের হয়ে আসতে 6 মিনিট সময় দিতে হবে। আপনি 6 মিনিট যদি না দেখেন মানে আপনি দেখেন নাই। আপনার টাইম, ঘড়ির টাইম যদি আপনার ওই লেখার সময়, এটা তো সব রেকর্ডেড হচ্ছে, এক্স্যাক্ট টাইমে রেকর্ড হচ্ছে ইন দি কম্পিউটার। যদি আপনার টাইম যদি 6 মিনিটের কম হয় বা 5 মিনিট যে বরাদ্দ সময়ের কম হয়, ইউ ডোন্ট গেট পেইড। আপনি দেখেন নেই। এই যে জিনিসগুলো বাংলাদেশে নাই, সে আমি 100 করে ফেলেছি আজকে বা 80টা করে ফেলেছি, তাহলে আপনি দেখলেন কখন? ইউ জাস্ট আর্ন মানি, আপনি তো দেখেন নাই। এছাড়াও মানুষের যে ডিসস্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে যে বাংলাদেশে ওই ওয়ান স্টপে সব কিছু করা যাবে তা না। এইটুকু আমি করতে পারছি, এরপরে আপনি যান অমুকের কাছে, মানে তার কোনো ফলো আপ নাই। এরপরে আপনি চলে যান আর এক দেশে লাগলে। এই যে জিনিসগুলা মানুষ ভরসা পায় না। সমন্বিত যে চিকিৎসাটা সেটা আসলে হচ্ছে না। চিকিৎসা বিজ্ঞানের মতো মহান একটি বিজ্ঞান, এবং বাংলাদেশে যারা এই বিজ্ঞানের সাথে যুক্ত তাদের এই শেখা এবং জানাশোনা নিয়ে আমাদেরও কোনো প্রশ্ন নেই। একটি বিষয়, সেটি হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে পরিচালিত হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যেভাবে নীতি নির্ধারণটা করেন, বিশেষ করে আমাদের দেশের ডাক্তাররা কিভাবে দায়িত্ব পালন করবেন, হসপিটালে রোগীদের জন্য বরাদ্দ কি হবে, এই ব্যাপারটিকে আপনারা এখান থেকে কিভাবে দেখেন? পেশেন্টদেরটা আগে যেটা বলছিলাম একটুখানি বলে নিই। আমি একবার ব্যাংককে গিয়েছিলাম, বামনুনগ্রেড হাসপাতালে, আজকের স্কয়ার হাসপাতালের তরফ থেকে। কারণ স্কয়ার হাসপাতালের তপন চৌধুরী ভাই আমার খুব ক্লোজ ছিলেন, আমি তখন বাংলাদেশে বেশ কিছু মাস ছিলাম। তখন উনি চাচ্ছিলেন যে আমি যেন ওনার এই হাসপাতাল ডেভেলপমেন্টে সহায়তা করি। তো আই ডিড দ্যাট, এবং ওনারাই আমাকে পাঠানো ওখানে, যে ওয়াই পিপল কাম। প্রায় 400 কোটি টাকার বিজনেস বাইরে চলে যায় যদি বিজনেস অ্যাসপেক্ট থেকে দেখেন। তার 10% নিতে পারলেও আপনি 40 কোটি টাকা ব্যবসা করতে পারেন এভরি ইয়ার। তো এটা কেন হচ্ছে, হোয়াট ইজ দি, আমি ওটা দেখতে গিয়েছিলাম। অ্যান্ড আই ডিড একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি করেছিলাম, সায়েন্টিফিক স্টাডি। মানুষকে কিছু কোশ্চেনিয়ার দিয়েছিলাম যে তারা যেন উত্তর, বাঙালিদেরকে আমি ওখানে গিয়ে বাঙালিদেরকে খুঁজে খুঁজে বের করে গিয়েছিলাম। অ্যান্ড দে ডিড একটা টেস্ট করেছিলাম আর কি, নট হাইলি সায়েন্টিফিক একটা বিরাট ব্যাপার তা নয়, তবে এটা রেট্রোস্পেক্টিভ একটা স্টাডি ছিল। এই স্টাডিতে হোয়াট কেম আউট দ্যাট তারা খুবই ডিসস্যাটিসফাইড ছিল, বাংলাদেশের ট্রিটমেন্টটা শেষ পর্যন্ত যাবে না, শেষ পর্যন্ত হয়তো হবে না, এখন আপাতত ভালো হবে, পরে কী হবে তা তারা জানে না, বা তারা আরেক জায়গায় পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে তাও, প্লাস বেশিরভাগ কোশ্চেনেরই তারা উত্তর পায় না, যার জন্য দে আর হেয়ার ইন বামনুনগ্রেড। তো একটা জিনিস বোঝা গেল যে আমাদের সিস্টেমে আমাদের জবাবদিহিতা এবং পেশেন্টের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা, ওইটা সবাই খুব প্র্যাকটিস করে না। বাধ্যবাধকতা নেই এখানে, বাধ্য, শুধু আপনি ভালো হলেই হবে না, আপনি বাধ্য, ভালো না হলেও আপনাকে ওটা করতে হবে। তো আলটিমেটলি ইউ উইল চেঞ্জ ইউর সেলফ। বাংলাদেশে ওই সিস্টেমটা নেই, দ্যাট সিস্টেম ইজ নট। আর সরকার থেকে যেগুলো করে তাতে প্রচুর শুভঙ্করের ফাঁকি থাকে, প্রচুর। একজন ডাক্তার দেখবেন যে সরকারি অফিস থেকে বেতন নিচ্ছে, কিন্তু পুরা কাজ করছে সে শহরের একটা জায়গায়, বিকজ অফ লুপহোলস, যে লুপহোলগুলো সরকার বন্ধ করতে পারে না। শতভাগ একটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে রাজনীতিকীকরণ করা হয়েছে কমপ্লিটলি। তো এগুলো দিয়ে তো একটা ভালো সিস্টেম ডেভেলপ করা ডিফিকাল্ট। ভালো সিস্টেমের জন্য আপনি শুধুমাত্র মেধা, গিভ দ্যাট, আপনি যেই হন না কেন। ডু ইউ নো দ্যাট এখানে জন এফ কেনেডির ছেলে পড়াশোনা করতে পারে নাই, ল, হি হ্যাড টু গো আউটসাইড, বাইরে থেকে পড়ে আসছে ল। হি ওয়াজ নট এ লয়ার ফ্রম ইউএস স্টাডিজ, এখান থেকে না, পরে পাশ করেছে বার, বাট জন এফ কেনেডির সন্তান হওয়া সত্ত্বেও হি হ্যাড টু গো আউটসাইড, হি কুড নট কোয়ালিফাই। তো ওইটা নাই আমাদের মোটামুটি জানাশোনার লোকজন থাকলে পরে আপনি ঢুকে যাবেন সামহাউ। বাট আগে যেমন ব্রেইনটা ছিল নাম্বার 1, ওইটা এখন নাম্বার 1 না, যার জন্য আপনি কোয়ালিটির দিক থেকে ইউ আর নট গেটিং দি বেস্ট থিংস, এই আর কি। একেবারে আপনি যদি খুব সংক্ষেপে একটি বিষয় অবতারণা করেন, সেটা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যাপারে মানুষের আস্থা একেবারে শূন্যের কোঠায় চলে আসে মাঝে মাঝে। কেন আসে? এবং এই শূন্যের কোঠায় চলে আসার কারণেই কিন্তু বহু পরিবারের মানুষ তারা আমাদের পার্শ্ববর্তী দেশে যায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে। আসলে স্বাস্থ্যসেবা গ্রহণের নামে ওই দেশের মেডিকেল ট্যুরিজমকে আমরা আসলে প্রমোট করছি, এবং
বিপুল পরিমাণ মেডিকেল ট্যুরিজমের সিংহভাগ তারা বাংলাদেশকে কেন্দ্র করে তারা সাজাচ্ছে। তারা যত হসপিটাল তৈরি করেছে সবখানে বাংলাদেশি রোগী ভর্তি। তারা সেখানে কি বাংলাদেশের চেয়ে উন্নত কোনো চিকিৎসা পায়, না উন্নত আচরণ পায়? আর বাংলাদেশে কেন আমরা এই বিপুল বিজনেসটাকে আমাদের ঘরে রাখতে পারি না এবং স্বাস্থ্য ব্যবস্থাকে জনমানুষের কল্যাণের দিকে নিতে পারি না? একটা সায়েন্টিফিক জার্নালের স্টাডি ছিল that about 35 to 40% of the doctors of India are not even qualified. তো মানের দিক থেকে হ্যাঁ, দুই একটা সেন্টার হয়তো ভেরি ভেরি গুড, যেমন আমাদের দুই একটা হাসপাতাল খুব ভালো, ওরকম দুই একটা সেন্টার ইন্ডিয়াতে, দিল্লিতে সেন্টার আছে, ভেলোরে আছে একটা দুইটা সেন্টার। দেয়ার আর সাম সেন্টার্স ফর সাম ডিজিজ, সব ডিজিজের জন্য না, তারা খুব ভালো। আদারওয়াইজ সারা দেশটা তা নয়। তাহলে রুগী যাচ্ছে কেন? আমাদের ট্রিটমেন্ট তো এটা এখানেও হতে পারতো। ধরা যাক একটা ক্যান্সারের ট্রিটমেন্ট, আলটিমেটলি তাকে হয়তো কিমো এবং রেডিও থেরাপি দেওয়া হবে, বোথ ক্যান বি ডান ইন বাংলাদেশ এবং অ্যাকুরেটলি করতে পারবে। তাহলে কেন যাচ্ছে? বিকজ অফ একটা টাবু তৈরি হয়ে গেছে সবার, যে দে বিহেভ ওয়েল, তারা খুবই ভালো সাদরে অভ্যর্থনা, ব্যবহার, সব কিছু বুঝিয়ে দেওয়া, সময় নিয়ে, এটা বাংলাদেশে করতে রাজি না। মানে ইটস চেঞ্জিং, ইট ইস কামিং বেটার। আমি তো মনে করি যে আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজনের যদি বাংলাদেশে কোনো সমস্যা হয়, নট টু গো টু ইন্ডিয়া, দে শুড ট্রাই ইন দি কান্ট্রি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তারপরে এখনও তো সম্পূর্ণ হয়নি, একটা সময় আসবে যখন আমি আশা করি আমাদের দেশের লোকেরা আমাদের দেশের ডাক্তারদের কাছ থেকেই ভালো ট্রিটমেন্ট পাবেন। ভালো ডাক্তার আছে আমাদের, কিন্তু আমাদের ওই ফেথটা নেই যে আমার এই ডাক্তারের কাছে আমি, মানুষ চায় তো সেরে যেতে, এত কিছু না, একটু ভালো ব্যবহার, একটু ব্যাখ্যা তাকে বুঝিয়ে দিলে, আপনি যদি একটা মানুষকে তার সমস্ত কিছু বুঝিয়ে দেন, তার ভয় চলে যায়, অর্ধেক ভয় থাকে না তখন আর। এটা যদি করতে পারি আমরা সিস্টেম্যাটিক্যালি, তাহলে পরে আমার মনে হয় আমাদের পেশেন্টরা ওই ভারতমুখ হবে না আর কি। ওখানে গিয়ে কোনো ভালো ট্রিটমেন্ট পাচ্ছে তা না, অনেক সময় দুর্ব্যবহারের ইয়েতে পড়ে, অনেক সময় বাজে ব্যবসার ইয়েতে পড়ে যায়। এমনকি এমনও হয়েছে, শুনেছি, রিপোর্টেড কেস না, অপারেশন একটা করার কথা, কিডনি নিয়ে চলে গেছে, একটা কিডনি হয়তো নিয়ে চলে গেছে। তো এরকম বলেছে, পরে ব্যাখ্যা দিচ্ছে এটা এই জন্য নিতে হয়েছে। বাট এই ধরনের অসহায় মানুষদের কাছ থেকে এই ধরনের আচরণও তারা করে। সেরে যাচ্ছে না তা না, সেরেও যাচ্ছে। কিছু কিছু লোকের ধরেন লিভার ক্যান্সার বা সিরোসিস হলো এমন পর্যায়ে যে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা লাগবে। লিভার ট্রান্সপ্ল্যান্টে ইন্ডিয়া হ্যাজ গট ভেরি গুড সেন্টার্স। এখন ওই লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য তার শব্দ লোক যাচ্ছে না, 1% লোকও যাচ্ছে না। বাকি লোকরা যে জন্য যাচ্ছে, ওর বেশিরভাগই বাংলাদেশে ট্রিটমেন্ট করা সম্ভব। ধন্যবাদ ডক্টর খন্দকার মাসুদুর রহমান। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে আপনার সঙ্গে আলোচনায়। আরও অনেক বিষয় আলোচনার বাকি রয়েছে। আশা করি পরবর্তী কোনো আলোচনায় আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সাজানো নিয়ে আপনার কি পরিকল্পনা, সেই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রবাসের কথা অনুষ্ঠান, চ্যানেল আইতে এই নিয়মিত আয়োজন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমরা করছি। এই আয়োজন সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানান এই আয়োজন সম্পর্কে, এবং আপনারা নতুন কি দেখতে চান এই অনুষ্ঠানে, সেই বিষয়ে আপনারা জানালে আমরা খুশি হব। দেখা হবে আগামী পর্বে এই সময়ে চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা।